রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে। নমস্কার, আমি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী, অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি, এবং আমার সাথে আমার হিন্দু মহাসভার সমস্ত সহযোদ্ধা রয়েছে। আজকের দিনটি আমাদের কাছে অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা সবাই জানি আমাদের ভারতবর্ষের, আমাদের পশ্চিমবঙ্গের যে হিন্দুদের হোমল্যান্ড প্রতিষ্ঠাতা শ্রী শ্যামাপ্রসাদ মুখার্জি, তার আজকে মৃত্যুদিন। কিন্তু মৃত্যু বলা ভুল, আসলে ওনাকে খুন করা হয়েছিল। এবং কোন কুচক্রী, কারা তাকে খুন করেছে, কি কারণে আজকে শ্যামাপ্রসাদ মুখার্জিকে আমাদের পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ থেকে চলে যেতে হলো অকালে, সেই কুচক্রীদের নাম কিন্তু আমরা সামনে আনতে চাই। এবং দ্বিতীয়ত আরেকটি কথা বলবো, আজকে যে মাটিতে দাঁড়িয়ে আমরা সমাজ সেবা করছি, রাজনীতি করছি, এই মাটিটাই থাকতো না যদি না এই মহামানব আবির্ভূত হতেন। কাজেই শ্রী শ্যামাপ্রসাদ মুখার্জি, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা প্রতিষ্ঠানের ধরোহর হতেই পারেন না। উনি আমাদের সমস্ত সনাতনী, সমস্ত জাতীয়তাবাদী মানুষ, আমরা ওনাকে হৃদয়ে রাখি। এবং আবারও বলছি, এই দুর্ভাগ্যজনক দিনে ওনার সাথে যারা ষড়যন্ত্র করেছে সেই নামগুলোকে আগামী দিনে আমরা উন্মোচন করতে চাই। কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল নয়, এই দায়িত্ব, এই অধিকার আমাদের প্রত্যেকের। অবশ্যই অখিল ভারত হিন্দু মহাসভার উনি রাজ্য সভাপতি ছিলেন এবং সভাপতিত্ব করেছেন সর্বভারতীয় স্তরে। সেই জন্য এটা অবশ্যই আমার বিশেষ বড় একটি দায়িত্ব। আগামী দিনে সারা ভারতবর্ষ, সারা পশ্চিমবঙ্গের শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে আমরা এই অভিযানে পাশে চাই। জয় হিন্দ, জয় ভারত। 6 জুলাই ছিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুদিন। নেতাজি, শাস্ত্রীজি ও শ্যামাপ্রসাদের মৃত্যু নিয়ে প্রশ্ন উঠেছিল। সে এক রহস্য, কিভাবে তারা মারা গেলেন। স্বয়ং প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ী পর্যন্ত অভিযোগ করেছিলেন শ্যামাপ্রসাদকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে। আঙুল উঠেছিল নেহেরুজি ও কাশ্মীরের শেখ আবদুল্লার দিকে। সময়ের স্রোতে শ্যামাপ্রসাদের জনসংঘের সাইনবোর্ড তুলে দিয়ে তৈরি হয়েছে ভারতীয় জনতা পার্টি। শ্যামাপ্রসাদ ছিলেন প্রথমে অখিল ভারতীয় হিন্দু মহাসভার প্রধান। সেই দল এখন গোষ্ঠী কলহে মত্ত। এক গোষ্ঠীর সভাপতি অধ্যাপক চন্দ্রচূড় গোস্বামী 2021-এ বিধানসভার উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়ালেও পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রীর গুডবুকে থেকেছেন, বরঞ্চ বিজেপির চক্ষুশূল হয়েছেন। 2022-এ বিতর্কিত হয়েছিলেন বাইপাসের ধারে রুবি হাসপাতালের কাছে একটি দুর্গাপুজো করে, যেখানে গান্ধীজির অনুকরণে বানান অসুরকে। প্রশাসন অবশ্য সেই মূর্তির গোপ চুল পরিয়ে অবস্থাটা সামাল দেয়। এবারের লোকসভা নির্বাচনেও তিনি যাদবপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। এখন সামাজিক কাজের পাশাপাশি শিক্ষিত সমাজ গঠনে ব্রতী হয়েছেন। এহেন ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর সঙ্গে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রসঙ্গে একটি সাক্ষাৎকার নিলাম টেলিফোনে। হ্যালো। হ্যাঁ বলুন। নমস্কার চন্দ্রচূড় বাবু। হ্যাঁ নমস্কার, নমস্কার বলুন। আচ্ছা, বলছি যে এবার বিশ্ব হিন্দু মহাসভার তরফ থেকে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিনটা কিভাবে পালন করলেন? অখিল ভারত হিন্দু মহাসভা তো ওয়ান অফ দ্য ওল্ডেস্ট পলিটিক্যাল পার্টি, এবং আমাদের এক সময়ে এই আপনাদের সবার আশীর্বাদে আজকে আমি যে দায়িত্বে রয়েছি, রাজ্য সভাপতি, তো শ্রী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এক সময় এই দায়িত্বে ছিলেন এবং সর্বভারতীয় স্তরেও উনি যেহেতু নেতৃত্ব দিয়েছেন হিন্দু মহাসভাকে, তো সেই জন্য এবার আমরা একাধিক কর্মসূচির মাধ্যমে ওনার জন্মদিন পালন করেছি। আমরা সকাল 7টার সময় সবার প্রথমে ওনার একটি ছবি, তাতে মাল্যদান করেছি এবং পুষ্পার্ঘ্য দিয়েছি, এবং তারপরে দক্ষিণ কলকাতার মূলত এসপি মুখার্জি যে রোড, তো তার চারপাশে আজকে যে সমস্ত পথযাত্রীরা রয়েছেন এবং সেই সাথে এত রোদ, জল, ঝড়, বৃষ্টিতে যে ট্রাফিক পুলিশরা প্রতিনিয়ত ডিউটি করেন, তো তাদেরকেও আমরা আমাদের তরফ থেকে ভালোবাসার গোলাপ ফুল, মিষ্টি, গ্লুকোজ, জল এবং একটা শুভেচ্ছা কার্ড আমরা শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন উপলক্ষে আমরা ওনাদেরকে দিয়েছি। এবং তারপরে আমরা রবীন্দ্র সদনে গিয়েছিলাম, সেখানে ওনার একটা স্মরণ সভা আমরা করেছি আমাদের সদস্যরা, এবং শেষে ওই সন্ধে নাগাদ আমরা গিয়েছিলাম শ্যামাপ্রসাদ মুখার্জির বাসভবন, ওখানে ওনার আবক্ষ যে মূর্তি রয়েছে তাতে মাল্যদান করে আমাদের এবারের কর্মসূচি আমরা সমাপ্ত করেছি। মানে এবারে আপনাদের যা কর্মসূচি ছিল, মানে মোটামুটি ভালো ভালো উতরেছে আর কি।
হ্যাঁ মানে গত দুবারের অভিজ্ঞতা তো খুব খারাপ ছিল। হ্যাঁ, গতবারের আগের বার একটি অনভিপ্রেত ঘটনা ঘটেছিল। ভারতীয় জনতা পার্টির মূলত বিরোধী দলনেতা শুভেন্দু বাবু, ওনাদেরও একটা মাল্যদানের সময়সূচি ছিল এবং আমাদেরও ছিল। এবার ঘটনা চক্রে আমরা যে সময়টা নিয়েছিলাম, পরে জানতে পারি যে ভারতীয় জনতা পার্টি ওনাদের সময় পরিবর্তন করেছেন এবং ভবানীপুর থানা থেকে আমাকে ইন্টিমেট করা হয় যে দেখুন আপনারা কি ভাবছেন যে সময়টা একটু বদলাবেন, কারণ একই সাথে দুটো রাজনৈতিক দল। তো আমি বলেছিলাম যে দেখুন আমাদের তো সময়টা আগেই নেওয়া আছে, তো সেই জায়গাটাতে আমরা কিন্তু সময় পরিবর্তন করতে এতটুকু আগ্রহী নই। এবং তারপরে যা হয় আর কি, পুলিশ কেন একথাটা বলছে, কারণ আমরা দেখতে পেরেছি যে মার্কসের জন্মদিনে, এঙ্গেলসের জন্মদিনে সিপিএম সিপিআই যেমন যায় বামফ্রন্টের তরফ থেকে, তেমনি বামফ্রন্টের বাইরে এসইউসি যায়, সিপিআই এমএল যায়, অনেক সময় তো একসঙ্গেও দেখা হয়ে যায় তাদের মধ্যে, কোনো প্রবলেম তো হয় না? হ্যাঁ, এক্ষেত্রে হয়তো ওনারা কিছু অনুমান মেবি হয়তো করেছেন এবং যখন বললেন, এবং আমি সেটা অস্বীকারও করছি না, আমাদের একটা অসন্তোষও ছিল যে আমরা এটা মনে করি মনে প্রাণে যে ভারতীয় জনতা পার্টি এই মুহূর্তে ভারতবর্ষের বা পৃথিবীর অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বলে আমরা জানি। আবার অখিল ভারত হিন্দু মহাসভা অন্যতম প্রাচীন রাজনৈতিক দল। তো আমরা বিশ্বাস করি যে শ্যামাপ্রসাদ মুখার্জিকে যদি প্রকৃত শ্রদ্ধার্ঘ্য জানাতে হয় তাহলে শুধুমাত্র ওনার জন্মদিন আর মৃত্যুদিন এই দুটোতে মাল্যদান করে কিন্তু হবে না। হ্যাঁ, আমাদের আজকে যে সেই স্বাধীন পশ্চিমবঙ্গ যে ভারতবর্ষের পার্ট রয়েছে, পূর্ব পাকিস্তান হয়ে যায়নি, তো সেটাকে যদি আমরা সত্যি সেইভাবে শ্যামাপ্রসাদ মুখার্জিকে সম্মান জানাতে চাই তাহলে সারা বছর ওনার আদর্শের সাথে আমাদের সম্পৃক্ত থাকতে হবে। তো সেক্ষেত্রে আমি বলেছিলাম, আমরা জানিয়েছিলাম যে অন্য রাজনৈতিক দল তারা কিন্তু ওই শুধুমাত্র দুটো দিনেই মূলত শ্যামাপ্রসাদ মুখার্জিকে মনে করেন ওনার ভাবধারা বা আদর্শের সাথে কতটা যুক্ত, তার কারণ শ্যামাপ্রসাদ মুখার্জি খুন হয়ে গেছেন 1953 সালে আর ভারতীয় জনতা পার্টির জন্ম হয়েছে 1980 সালে। আচ্ছা দাদা, এক মিনিট আপনাকে একটু আটকাচ্ছি, সেটা হচ্ছে আপনি বলছেন খুন হয়ে গেছে। হ্যাঁ, শ্যামাপ্রসাদ মুখার্জি তো মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু নয়, তার কারণ এটা আমরা সবাই জানি। এবং ইনফ্যাক্ট অটল বিহারী বাজপেয়ী এক জায়গায় বলছেন, আমরা তো অনেকে জানি যে শ্যামাপ্রসাদ মুখার্জি যখন কাশ্মীরে গেলেন, যখন যাচ্ছেন, তো ওনাকে গ্রেপ্তার করা হলো শেখ আবদুল্লাহ ওদের ওখানে, এবং তারপর যেভাবে তার উপর টর্চার হয়েছে, তাকে সেই ঠান্ডার মধ্যে একটি মাত্র একটি জামা পরে ওই শীতের মধ্যে তাকে শুইয়ে রাখা কোন রকম প্রোটেকশন ছাড়া, এবং তারপরে ওনার নাকি শরীর খারাপ হয়, তখন এটাও শোনা যায় যে ইঞ্জেকশনটা করা হয়েছিল, কে বলতে পারে সেটা হয়তো কোনো পয়জনাস কিছু একটা ইঞ্জেকশন ছিল, এবং তারপরে তার ফলে শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যুটা যে স্বাভাবিক নয় সে ব্যাপারে কখনো কোনো রকম কোনো তদন্ত কিন্তু করা হয়নি। আচ্ছা, এবার আপনাকে আমি একটা প্রশ্ন করছি, সেটা হচ্ছে গিয়ে শুধু শ্যামাপ্রসাদ মুখার্জি কেন, নেতাজি নিয়েও সে একই ঘটনা, লাল বাহাদুর শাস্ত্রী নিয়ে ঘটনা, একদম দীনদয়াল উপাধ্যায় যে এলাহাবাদে তার রেল অ্যাক্সিডেন্ট হলো বলা হচ্ছে, এটা নিয়েও একই ঘটনা। কিন্তু এই অখিল, আপনি তো বিজেপির সঙ্গে ছিলেন, তা আপনি যতক্ষণ বিজেপির সঙ্গে ছিলেন ততক্ষণ পর্যন্ত আপনার এই বিজেপি বা ভারতীয় জনসংঘে যখন নেতৃত্ব অটল বিহারী যোশীজি বা লালকৃষ্ণ আদবানিজির হাতে এলো, তখন নয় মেনে নিলাম যে কংগ্রেসের হাতে ক্ষমতা ছিল, পরে যখন ক্ষমতা এলো জনতা সরকারের আমলে, কিন্তু তারপরে আবার বিজেপির আমলে, তখনও তো আপনি বিজেপির মধ্যে যখন ছিলেন তখন আপনার একবার মনে হয়নি যে এখন তো উচিত এটাকে নিয়ে দাবিগুলো জানিয়ে বিজেপির কাছ থেকে এইগুলোকে করা, না তখন আপনারা করে উঠতে পারেননি? না, আমি ভারতীয় জনতা পার্টিতে ইয়াংগেস্ট স্টেট কমিটি কো কনভেনার হিসেবে ছিলাম এবং লক্ষ্য সোনার বাংলার আমি এলিট প্যানেলের বক্তা লিস্টে ছিলাম। একদম। তো আমার সাথে যে কথাগুলো আপনি এক্স্যাক্টলি ঠিক আমার মনের কথাই বললেন। আমি যখন ছিলাম, আমি ভারতীয় জনতা পার্টির ইন্টারনাল যখন ডিসকাশন হয় বা কোনো একটা কর্মসূচি বা কোনো অনুষ্ঠান হলে কর্মকর্তা বা যারা দায়িত্বে থাকেন তাদের তো নিজস্ব একটা আলোচনা চক্র থাকে। তো আমি প্রথম যে প্রশ্নটা তুলেছিলাম সেটা হচ্ছে যে নেতাজি সুভাষচন্দ্র বোস, আজকে আমরা সবাই বলছি যে আমরা নেতাজি অন্তপ্রাণ, কিন্তু নেতাজির ক্ষেত্রে কংগ্রেসের বা নেহেরু তাদের একটা আক্রোশ বা একটা চোরা স্রোত থাকতে পারে নেতাজির প্রতি, বা একটা অপছন্দের জায়গা থাকতে পারে, কিন্তু আজকে আমরা যদি দাবি করি যে আমরা নেতাজি অন্তপ্রাণ, আমরা নেতাজি সুভাষচন্দ্র বোসকে জাতির নায়ক ভাবি, তাহলে সেই জায়গাটাতে মোদিবাবু আসার পরেও
কেন নেতাজি সুভাষচন্দ্র বোসের অপ্রকাশিত ফাইলগুলোকে পাবলিক ডোমেনে আনা হলো না? এবং তার থেকেও বড় প্রশ্ন হচ্ছে যে আপনার যখন সরকারের কাছে করা হলো, আরটিআই করা হলো, তার উত্তরে আসছে যে এখানে এমন কিছু তথ্য রয়েছে সেটা পাবলিক ডোমেনে কখনো আনা যাবে না। সেটা তো নেতাজির ক্ষেত্রে মানলাম, হ্যাঁ, সেটা আনা হলে শ্যামাপ্রসাদের ক্ষেত্রে তো এরকম কোনো বাধ্যবাধকতা নেই। ঠিক কথা। এবং শ্যামাপ্রসাদ মুখার্জি শুধু নয়, লাল বাহাদুর শাস্ত্রীর কথা আপনি বললেন, অনেকে তো এই কথাও বলে যে লাল বাহাদুর শাস্ত্রী যে খবরটা দিতে চেয়েছিলেন, পরের দিন উনি বলেছিলেন যে এমন একটা খবর আমি দিতে চলেছি যে সারা ভারতবর্ষ চমকে উঠবে। কেউ কেউ তো বলে যে লাল বাহাদুর শাস্ত্রী নাকি নেতাজি সুভাষচন্দ্র বোস সেই মুহূর্তে কোথায় আছেন তার সংবাদটা জানতে পেরেছিলেন, সেটাই জানানোর কথা উনি চেয়েছিলেন। তো তারপর তো ওনাকে খুন করে দেয়া হলো। এমনকি দীনদয়াল উপাধ্যায় তিনি তো, ফলে এই যে জিনিসগুলো না, মূলত আমার যেটা মনে হয় যে একজন চলে যাওয়ার পরে তাকে রিপ্লেস করছে যখন অন্য কোনো নেতৃত্ব সেই রাজনৈতিক দলেরই, তারা বোধহয় চায়ও না খুব একটা যে আমি আজকে ওনার জায়গায় দায়িত্বে এসেছি, আমার এখন দায়িত্ব সামলাতে হবে এবং আমি আজকে অন্যান্য বিষয়ে আমার নিজের কর্তৃত্ব স্থাপন করাটা বোধহয় বেটার। আমার পূর্বসূরি যারা ছিল তাদের উপর যে অন্যায় অত্যাচার হয়েছে বা তারা যদি খুন হয়ে গিয়ে থাকে, ওই অযাচিত আলোচনার মধ্যে গিয়ে শত্রু আর বাড়িয়ে লাভ নেই। তার কারণ এটা যদি না হয় তাহলে ভারতীয় জনতা পার্টি লাল বাহাদুর শাস্ত্রীর ক্ষেত্রে বা শ্যামাপ্রসাদ মুখার্জির এই মৃত্যুর ক্ষেত্রে বা আজকে আমাদের দীনদয়াল উপাধ্যায়ের ক্ষেত্রে ওনারা এইরকম ভাবে কোনো উদ্যোগ তো আজ পর্যন্ত নিতে দেখিনি এবং আমি তার ঘোর বিরোধী ছিলাম এবং আমি ভারতীয় জনতা পার্টিতে থেকেই তার বিরুদ্ধে আমি আওয়াজ তুলেছি। আচ্ছা, এটা আপনার বয়স কম, আপনার আবেগটা বেশি, তার উপর গায়ে বাঙালি রক্ত রয়েছে, এইসব ব্যাপারগুলো নিয়ে কাজ করে বটে, কিন্তু রাজনীতিতে যারা রাজনীতিতে পরিপক্ক নেতা তারা দেখছেন যে যারা চলে গেছেন, শাস্ত্রীজিকে দিয়ে ভোট এখন আনা যাবে না, দীনদয়ালকে দিয়ে ভোট আনা যাবে না, শ্যামাপ্রসাদকে নিয়েও ভোট এখন আনা যাবে না। আমি তাদের কথা বাদ দিচ্ছি যে তাদের রাজনৈতিক যেগুলো এজেন্ডাগুলো রয়েছে, রাম জন্মভূমি, সেই রাম জন্মভূমি নিয়ে তারা কাজ করেছে, তার ফলও তারা পেয়েছে, ভালো পেয়েছে, খারাপও পেয়েছে। অযোধ্যায় হেরে গেছে, তার পাশাপাশি 15টা লোকসভা আসনে হেরে গেছে, সেসব অন্য প্রসঙ্গ। আমি আপনার কথাটা খালি আমি বলতে চাইছি যে আপনি নিজেই একটা সময় কিন্তু দাবি করেছেন যে টাকায় গান্ধীর বদলে নেতাজির ছবি পেয়েছেন। তো এখানে দাঁড়িয়ে যে শ্যামাপ্রসাদের জন্মদিন আপনি করতে যাচ্ছেন, গান্ধীর বদলে নেতাজির ছবি চাইছেন, আমি আপনাকে বলছি না, আমি অখিল ভারতীয় হিন্দু মহাসভার সভাপতিকে বলছি যে এই নেতাজির সঙ্গে শ্যামাপ্রসাদের একটা মারধরের সম্পর্ক হয়ে গিয়েছিল। সেটা হচ্ছে যে 1939-এর 22শে এপ্রিল চট্টগ্রামে সুভাষচন্দ্র সভা করছেন, তাকে বানচাল করার জন্য এখান থেকে শ্যামাপ্রসাদের লোকজন গিয়ে কাজ করছেন। পরবর্তীকালে আপনাদের যে অর্গানাইজার বলে যে পত্রিকা কাগজটা ছিল আরএসএস-এর, সেখানে তো দেখা গেছে একটা কার্টুন আঁকা হয়েছিল যেখানে হচ্ছে যে গান্ধীজি হচ্ছেন রাবণ, তার 10টা মুখ, ওয়ান অফ দ্য মুখ হচ্ছে সুভাষচন্দ্র, তাকে এই শ্যামাপ্রসাদ এবং সাভারকর তীর মেরে হত্যা করছেন, মানে রাম আর লক্ষ্মণ দুজনে মিলে তীর মেরে হত্যা করছেন। তা নেতাজির সঙ্গেও তো আপনার বিজেপি ছেড়ে দিন, জনসংঘ ছেড়ে দিন, অখিল ভারতীয় হিন্দু মহাসংঘের সম্পর্কটাও তো খুব মিষ্টি মধুর ছিল না। ঠিক, একদম। তাহলে আপনি আজকে কেন সাভারকরের ছবি না চেয়ে, শ্যামাপ্রসাদের ছবি না চেয়ে নেতাজি সুভাষের ছবি চাইছেন টাকায়? দেখুন, এটা অস্বীকারের কোনো জায়গা নেই যে আমরা আজকে যাদেরকে আমরা মনে করি যে যারা আমাদের অতীতে নেতৃত্ব দিয়েছেন ভারতবর্ষকে, বাংলাকে, সেই জায়গায় প্রত্যেকের সাথেই তারা আমাদের আরাধ্যা হতে পারেন, কিন্তু তাদের সাথে যে একদম মিষ্টি মধুর সম্পর্ক প্রত্যেকের ছিল এমনটা নয়। ঘটনাচক্রে সম্পর্কের টানাপোড়েন কিন্তু ওনাদের অনেকের মধ্যেই রয়েছে। এমন ইনসিডেন্টও আমি উল্লেখ করতে পারি যেখানে শ্যামাপ্রসাদ মুখার্জি এক জায়গায় বলছেন, যখন নেতাজি অন্তর্ধান হয়ে গেছেন, সেখানে উনি একটি জনসভায় বলছেন যে আজকে এইরকম একটি সামাজিক পরিস্থিতি, একটা সমস্যা তৈরি হয়েছে, আজকে যদি সুভাষচন্দ্র থাকতেন তাহলে হয়তো এইরকম পরিস্থিতি হতো না। এইরকম উল্লেখও যেমন আমরা পাই। আবার কলেজ স্ট্রিটে শ্যামাপ্রসাদ মুখার্জি কফি হাউসে, ওখানে শ্যামাপ্রসাদ পক্ষ এবং নেতাজি সুভাষচন্দ্র পক্ষের মধ্যে তুমুল বচসা হয়েছে এবং সেটা হাতাহাতিতে পর্যবসিত হয়েছে। আপনি যেটা শ্যামাপ্রসাদ বাবু সম্বন্ধে বলছেন
বললেন, এটা প্রসঙ্গে কিন্তু আমার মনে পড়ে যাচ্ছে ওই শান্তিপুরী ভদ্রতার মতন। মানে জামাই যখন নৌকো করে মাঝ নদীতে চলে গেছে, এপার থেকে শ্বশুর মশাই ডাকছেন যে কি জামাই চলে যাচ্ছ, আর 2 দিন থেকে যেতে পারতে না? তাহলে তিনি যখন নিখোঁজ হয়ে গেছেন, তারপরে ফিরে আসবেন কি না আসবেন ঠিক নেই, তখন কি আপনার মনে হয় না শ্যামাপ্রসাদ এইটা বলে তার আগের যে জায়গাগুলো ছিল সেই জনপ্রিয়তার জায়গাটাকে আবার ফিরে পাওয়ার জন্য এটাও একটা রাজনৈতিক কারণে বলেছেন, না আপনি বলেন অন্তর থেকে বলেছিলেন? দেখুন, উনি কিভাবে বা কেন বলেছিলেন সেটা তো একমাত্র উনি বলতে পারবেন। কিন্তু কিন্তু বিষয়টা তো সত্যি যে আজকে যখনই কোনো ব্যক্তিকে কোনো প্রতিষ্ঠানের ঊর্ধ্বে ধরা হয়, তখনই কিন্তু সেই প্রতিষ্ঠানের সমূহ বিপদ কিন্তু এসে উপস্থিত হয়। কারণ আজকে আমাদের একটা বিতর্কিত পুজো, আমি আবারও বলছি, আমি কখনো মোহনদাস করমচাঁদ গান্ধী বা গান্ধীজিকে মহিষাসুর বলিনি, কিন্তু কাকতালীয় ভাবে একটা মিলকে কেন্দ্র করে যখন বিতর্ক হয়েছে, আমরা কিন্তু স্পষ্ট ভাষায় বলেছি যে মোহনদাস করমচাঁদ গান্ধী বা গান্ধীজি ক্যান নেভার বি দ্য ফাদার অফ আওয়ার নেশন। তার কারণ উনি একজন রক্তমাংসের মানুষ। আপনি বলতেই পারেন এই কথা তো শ্যামাপ্রসাদ মুখার্জি বা নেতাজি সুভাষচন্দ্র বোসের ক্ষেত্রেও বা অ্যাপ্লিকেবল হবে না কেন? আপনি বলতেই পারেন, কিন্তু আপনি যেটা বলছেন কাকতালীয়, আপনি যে গোল চশমাটা পরিয়েছিলেন, আপনি যে মাথা টাক মাথা দেখিয়েছিলেন, তাতে হিন্দু শাস্ত্রে মানে আপনার অখিল ভারতীয় হিন্দু যেহেতু হিন্দু পরিষদ, আপনারা আরো বলতে পারবেন, সেখানে অসুর যাদের বলা হয়েছে তাদের সঙ্গে তো সেই চেহারার যে বর্ণনা দুর্গা স্তোত্রে আছে বা দুর্গার যে পুরাণ কাহিনী আছে তার মধ্যে তো ওই চেহারার কোনো কথা নেই, বরঞ্চ ঝাঁকড়া ঝাঁকড়া চুল হবে, মাংসাশী পেশি হবে, তার চশমা থাকার প্রশ্ন নেই। তো সেই জায়গাটাতে আপনি তো বলছেন কাকতালীয়, এটা হজম করতে একটু অসুবিধা। আপনি আমাকে একটা কথা বলুন যে আজকের দিনে যখন পরিবর্তন বা বিবর্তন হচ্ছে, অনেক সময় তো আমরা দেখছি যে সরস্বতী ঠাকুরকেও অনেক সময় হাতে ল্যাপটপ দিয়ে দেওয়া হচ্ছে, বা অনেক সময় দেখছি মোবাইল ফোনে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে দেওয়া হচ্ছে, পরিবর্তন হচ্ছে। এবং আমাদের অসুর যথেষ্ট পেশিবহুল ছিল, গান্ধীজি ততটা পেশিবহুল ছিলেন না আমি যতটুকু জানি, একটু পেটের রোগ টোক ছিল আমি যতটুকু জানি। আর দ্বিতীয় হচ্ছে যে হ্যাঁ, এটা সত্যি কথা যে অসুরের ওই রকম ঝাঁকড়ে ঝাঁকড়ে চুল, মানে আমাদের মোটামুটি একটা ধারণা হয়ে যায় যে এইরকম হলেই সাধারণত অসুর হয়। এইরকম হলে সঙ্গে আমি নিজে গিয়ে দেখা করেছি, অসুর তো আমাদের এখানকার একটি আদিবাসী ভূমিপুত্র সম্প্রদায়। যাই হোক, ওটা বিতর্কটা অন্য প্রসঙ্গে চলে গেল। আমি আপনার প্রসঙ্গে চলে আসি, একটা হালকা কথায় চলে আসি। আপনি মশাই প্রচন্ড শিক্ষিত লোক, পিএইচডি করেছেন, অনেক কলেজের লেকচারার আপনি ছিলেন, তার সঙ্গে গানের ওপরও আপনার এমএ করেছেন, তার সঙ্গে আপনি বেঙ্গল ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সঙ্গেও একজন সেখানকার সভ্য, নানা গুণে গুণান্বিত আপনি। আপনি এই রাজনীতির চক্রে এসে পড়লেন কিভাবে? দেখুন, আমি দুটো পার্টের উত্তর একই সাথে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে যে আপনি যদি শুধু মহিষাসুরের বর্ণনা নয়, আপনি যদি একটা মুভিতেও দেখেন, দেখবেন যে হিরো হয়, যে নায়িকার সাথে প্রেম ভালোবাসা থাকে, তিনি একদম সব দিক থেকে একদম মিষ্টি ছেলে, সুন্দর দেখতে, পরিপাটি চেহারা। আর যে ভিলেন হয় সে ওই রকম গোঁফ থাকে, ঝাঁকড়া ঝাঁকড়া চুল, এবং দেখা যায় পেশিবহুল চেহারা, একটা তিলক কাটা, এইরকমটা সবসময় কিন্তু নাও হতে পারে। মানে সামাজিক ক্ষেত্রে আমরা দেখি কিন্তু যারা বেশি মিষ্টি মিষ্টি কথা বলে আর যারা একদম পরিপাটি থাকে, যারা একদম মানে সেই অর্থে আর কি বলতে গেলে একদম সব দিক থেকে নিপাট ভদ্র মানুষ, মোস্ট অফ দ্য টাইম কিন্তু, আমি বলছি না সব ক্ষেত্রে, কিন্তু অনেক ক্ষেত্রেই কিন্তু ওই ভীষণ রকম ভাবে তাদের যে লোভ, তাদের যে কি বলবো, মানুষকে বিব্রত করা, তাদের যে নানা রকম যে ষড়রিপু, তাকে কিন্তু তারা লুকিয়ে রাখে মোস্ট অফ দ্য টাইম। আমি কিন্তু দেখি গোয়েন্দা গল্পও দেখেছি আমরা, যাকে সন্দেহ করছি না সেই আসল কাল্পিক। ঠিক, আসলে না, এই ভালো চেহারাগুলো বা এই ভালো শিক্ষিত, রুচিশীল, পরিমার্জিত এই চেহারাগুলো কিন্তু অনেক সময় অনেক বড় বড় অপরাধকে গোপন করা যায় এই চেহারা দিয়ে। হোয়ারাজ আমরা অনেক সময় দেখি যে ততটা হয়তো তার চেহারাটা খুব বেশি মানুষের কাছে গ্রহণযোগ্য নয়, কিন্তু মনের দিক থেকে হয়তো দেখা যায় সেই মানুষটি ভালো। তো এই যে এরকম কাটকাট কথাগুলো আপনি স্পষ্টবাদী হিসেবে কথাগুলো বলছেন, সেখান থেকে বিজেপির সঙ্গে আপনার সংঘাত বা দূরত্ব বাড়লো। সে তো দূরত্ব বেড়েছে। আর আরেকটা কথাও আমি সবসময়, শুধু বিজেপি না, যে কোনো রাজনৈতিক দলেই আপনি খেয়াল করে দেখবেন যে এখন না খুব একটা দেনা পাওনার ব্যাপার চলে। মানে শুধুমাত্র আপনি ব্যক্তিগতভাবে কতটা সৎ, কতটা নির্ভীক,
তার থেকেও আরো অনেক বেশ কিছু ফ্যাক্টরস চলে আসে, যেইগুলো থাকলে বা যেই কানেকশন গুলো থাকলে রাজনৈতিক দলগুলোতে বোধহয় আজকে আমার অন্তত উপলব্ধি যে বেশি সম্মান হয়তো পাওয়া যায়। আদারওয়াইজ আজকে অর্জুন সিং এর মতো মানুষ, এই বোধহয় উনি প্রথম কোন এক অর্জুন যিনি মহাভারতের যুদ্ধের আগে জানতেন না উনি কৌরব পক্ষে আছেন না পাণ্ডব পক্ষে আছেন। আর রাজনীতিতে আপনি বলছেন, দেখুন সত্যি এটা তো সত্যি কথা যে পৃথিবীতে ভ্যাকুয়াম বলে কিছু থাকে না। আমি নিজেকে প্রশ্ন করেছি, আমার বাবা মাও চাকরি করেন, আমি নিজেকে প্রশ্ন করেছি যে শুধুমাত্র ইফ উই রেজ আ ফিঙ্গার টুয়ার্ডস দ্য সোসাইটি টু আ পার্টিকুলার ডিরেকশন, দ্য থ্রি রিমেন্স, সেটা কিন্তু আমাদের দিকেই থাকে। তো if we really want to bring a change, then first of all we have to be the part of the system. কারণ যে কোনো রেভলিউশন বা ইভলিউশন যদি আমি আনতে চাই তাহলে আমাকে প্রথম তার পার্ট হতে হবে। আমি শুধুমাত্র সমাজ খারাপ, রাজনীতি খারাপ, সমস্ত কিছু খারাপ এইটা বলে কিন্তু কোনো সমাধান হবে না। আমি সত্যি যদি কিছু সমাধান বা কিছু পরিবর্তন আনতে চাই আমাকে কিন্তু মাঠে নামতে হবে। মানে জলে না নামলে কিন্তু সাঁতার যেমন শেখা যায় না, সত্যি তাই। আজকে ছাত্র রাজনীতি যখন শুরু করেছিলাম তখনকার আমার উপলব্ধি আর আজকের উপলব্ধি অবশ্যই অনেক পরিবর্তন হয়েছে। আমি আজও বিশ্বাস করি যে আমাদের মতো তরুণ প্রজন্ম, তিনি কমিউনিস্ট পার্টি করছেন, বিজেপি করছেন না তৃণমূল কংগ্রেস করছেন সেটা পরের কথা, কিন্তু এন্ড অফ দ্য ডে মানুষের সাথেই তো আমরা মানুষ ইন্টারঅ্যাক্ট করবে। তো আজকে ধরুন এই শ্যামাপ্রসাদের জন্মদিনে বিজেপি পার্টি অফিসে যে অনুষ্ঠানগুলো হয়েছে তাতে জানা গেল যে দিলীপ ঘোষ ব্রাত্য। তাহলে আপনি যে যে কারণের জন্য বলছেন যে পার্টিতে শুধুমাত্র সততা বা পার্টি অন্তঃপ্রাণ, যেটাকে কমিউনিস্টরা বলে পার্টি যান, সেই জায়গাতে থেকেও কি আপনার মতোই দিলীপ ঘোষ এই জন্য ব্রাত্য হয়ে রইলেন? দিলীপ বাবু কেন ব্রাত্য রয়েছেন সেটা তো দিলীপ বাবু বলতে পারবেন হয়তো, আর এছাড়া ওনাকে যারা ডাকেনি। কেন বলছি, দিলীপ ঘোষ এখানে রাজ্য সভাপতি ছিলেন, এখন সুকান্ত মজুমদার। এর মাঝখানে একটা ঘটনা ঘটেছে, বিজেপি অফিসে অনেক পোস্টার পড়েছে, কে বা কারা সে পোস্টার ফেলেছে যে আমরা নবীন প্রজন্মের চন্দ্রচূড় গোস্বামীকে রাজ্য সভাপতি হিসেবে বিজেপি চাই। তার মানে বিজেপির মধ্যেও আপনার চাইছে এরকম লোক বিজেপির মধ্যেও আছে। সেটা কিন্তু আমি অস্বীকার করবো না। প্রতিনিয়ত বহু মানুষ ফোন করে এবং তারা বলে যে আজকে যদি আপনার মতো এরকম একজন তরুণ রক্তের হাতে যদি আমাদের দায়িত্ব থাকতো তাহলে হয়তো পোস্টপোল ভায়োলেন্সে যখন ভারতীয় জনতা পার্টির কর্মীরা মার খাচ্ছিলেন বা তারা যখন আক্রান্ত হচ্ছিলেন বা একটি সাম্প্রদায়িক হিংসাকে রাজনৈতিক হিংসার নামে আড়াল করা হচ্ছিল, তো আপনি যদি থাকতেন তাহলে কিন্তু হয়তো এরকম পরিস্থিতি হতো না। আপনাকে যদি আবার বিজেপি আবার ফেরত নিয়ে নেয় তো যাবেন? দেখুন, বিজেপি ফেরত নেবে কিনা সেটা তো আমি জানি না, কিন্তু আমার একটা জিনিস খুব প্রশ্ন করতে ইচ্ছে করে, সেটা হচ্ছে যে আমি নিজের ব্যক্তিগত উপলব্ধি থেকে বলছি কোন কারণে আমি সরে এসেছিলাম। যখন পোস্টপোল ভায়োলেন্সের 2 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত আমি আমার গুটি কয়েক সদস্য সমর্থকদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় গিয়েছি, যে যাই বলুক না কেন। এইবার পোস্টপোল ভায়োলেন্সে অতটা তীব্রতা ছিল না বোধহয়, কারণ বেশ কিছু ক্ষেত্রে আমরা শুনলাম যে হাইকোর্ট থেকে ভর্ৎসনা করা হয়েছে শুভেন্দু বাবু বা ইত্যাদিকে। গতবার 2021 সালে যেটা হয়েছে আমি নিজের চোখে সরজমিনে দেখেছি মানুষের উপর কিভাবে মানুষ ক্ষিপ্ত হয়ে গিয়ে আক্রমণ করেছে। এবং এই কিছু মানুষ যারা তখন তাতিয়ে দিয়েছে, তারা বলেছে যে পরিবর্তন হবে, আমরা দেখে নেব ইত্যাদি সমস্ত কিছু। তারপর ফল বেরোনোর পর যখন ভারতীয় জনতা পার্টির কর্মীরা আক্রান্ত হচ্ছিলেন তখন বহু বড় বড় নেতা তারা ফোন সুইচ অফ করে রেখেছিল। এবং আমি যখন তাদেরকে ব্যক্তিগতভাবে প্রশ্ন করলাম, যোগাযোগ করলাম যে আমাদের এখন কিভাবে প্রোটেকশন দেওয়া উচিত, কি করা উচিত, সেন্ট্রাল থেকে কি করা হবে, পরিষ্কারভাবে আমাকে বলা হয়েছিল যে ফোনটা অফ রাখতে, মানুষের ক্ষোভ ধীরে ধীরে প্রশমিত হয়ে যাবে, তারপর আবার মাঠে নামতে হবে। এই মুহূর্তে মাঠে নেমে মানুষের ক্ষোভ বা রোষের মুখে পড়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু এবার তো দেখা গেল শুভেন্দু বাবু যেসব জায়গায় অত্যাচারিত বিজেপি কর্মীদের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন। হ্যাঁ, সেটাই আমি বলছি। সেখানে আবার কিছু ক্ষেত্রে তো এটাও দেখা গেল হাইকোর্ট থেকে বলা হয়েছে যে এরকম ঘটনা কিছু ক্ষেত্রে আবার একটু অতি মানে খানিকটা একটু রং চড়িয়েও নাকি দেখানো হয়েছিল কিছু কিছু ঘটনা। কিন্তু গতবার যেটা হয়েছিল আমি নিজের চোখে দেখেছি, সেখানে কিন্তু ভারতীয় জনতা পার্টির বহু বড় বড় নেতা তারা কিন্তু ফোন সুইচ অফ রেখেছিল, যেটা খুব দুর্ভাগ্যজনক, এবং বলেছিল এটাই যে ধীরে ধীরে খুব প্রশমিত হবে, এখন যোগাযোগ রাখার কোনো প্রয়োজন নেই। তার মানে কি দাঁড়ালো যে আমি মানুষকে গাছে তুলে দিলাম, তারপর মইটা নিয়ে চলে গেলাম। আমি দেখুন পরিষ্কারভাবে বিশ্বাস করি মঞ্চে যারা বক্তব্য রাখেন তাদের থেকে যারা মঞ্চটা বাঁধেন তাদেরকে বেশি গুরুত্ব দিতে হবে।
কিন্তু এই যে মঞ্চ বাঁধার লোক, ওয়ান অফ দেম ধরুন ওই জীবন চক্রবর্তী, যার কথা এই মুহূর্তে কথা উঠছে। একদম একদম আজকে জীবন বাবুর ক্ষেত্রে উনি বিক্ষুব্ধ হয়ে দাঁড়িয়েছেন এবং ওনাকে আমি শুনলাম শোকজ করা হয়েছে। হ্যাঁ তো হ্যাঁ, উনি আমাকে ফোন করেছিলেন জীবন বাবু, আচ্ছা। আমার অবস্থান উনি জানতে চাইলেন। হুম। তো উনি যখন দাঁড়িয়েছেন নির্বাচনে ডক্টর সুভাষ সরকারের সাথে ওনার একটা মতপার্থক্য হয়েছিল। হ্যাঁ তো সেই ব্যাপারে আমি স্পষ্টভাবে আজও বিশ্বাস করি যে কোনো রাজনৈতিক দল কোনো পরিবারের মধ্যে সমস্ত কিছু বিবেচনা করে আলাপ আলোচনার মাধ্যমে, পৃথিবীতে জানেন তো আমি বিশ্বাস করি এক কাপ চা হাতে না কথা বলতে বলতে বোধহয় অনেক বড় বড় সমস্যারও সমাধান করা যায়। সেটা না করে যদি কাউকে একটা মানে দোষী প্রমাণ করার চেষ্টা করা হয়, বা তাকে যদি শাস্তির খাড়া বা ভ্রুকুটি দেখিয়ে তাকে যদি দল থেকে বাদ দেওয়া হয়, শোকজ করা হয়, তাকে যদি অসম্মান করা হয়, তাকে যদি না মানলাম, অপমান মানলাম, করা। কিন্তু আপনি তো সেই গান্ধীবাদীর কথা বলছেন, গান্ধী বিরোধী হয়েও। সেটা হচ্ছে আজকে একটা পার্টিতে একজন পার্টি সমর্থিত, পার্টির নির্দেশিত একজন প্রার্থী দাঁড়িয়েছে, তার বিরুদ্ধে একজন প্রার্থী দাঁড়িয়ে গেল, পার্টি তো সেখানে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনতেই পারে, দেখুন আনতেই পারে। এখানে কিন্তু খুব একটা স্পষ্ট কথা রয়েছে। সুভাষ সরকার সম্পর্কে, ডক্টর সুভাষ সরকার সম্পর্কে বাঁকুড়ার মানুষই কিছু প্রশ্ন তুলেছিল। উনি নাকি কাউকে লাথি মেরেছেন, এবং ডক্টর সুভাষ সরকারকে এমনকি বিজেপি কর্মীরাই কিন্তু ঘরে বন্দি করে রেখেছিলেন। এইরকম নানা রকম কিন্তু হ্যাঁ, বাঁকুড়া জেলাতে হ্যাঁ, কিন্তু আপনি নিজেই বলছেন যে আজকের রাজনীতিতে আপনার সততা, কর্মদক্ষতা, জনগণের সঙ্গে কতটা যোগাযোগ আছে এটা বড় ব্যাপার নয়, অন্যান্য অনেক ইত্যাদি 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 কারণ থাকে যার জন্য পার্টি থেকে নমিনেশনই বলুন বা রাজনৈতিক নেতৃত্বের সামনে নিয়ে আসার ব্যাপারই বলুন, এগুলো কাজ করে। তো এক্ষেত্রে আপনার মনে হয় না এরকম ধরনেরই কোনো অঙ্ক কাজ করেছে? একদম এরকম অঙ্ক নিশ্চয়ই কাজ করতে পারে, এবং এরকম অঙ্ক কাজ করছে যখন, না তখন মানুষের মন যারা তৃণমূল স্তরে, মানে আমি তৃণমূল পার্টি কর্মীদের কথা বলছি না, তৃণমূল গ্রাউন্ড লেভেলে যারা কাজ করছেন, গ্রাসরুট লেভেলে, তাদেরকে কিন্তু সম্মান দেয়া হয় না। আমি বিশ্বাস করবেন না, আমি যখন ভারতীয় জনতা পার্টি ছিলাম আমি নিজে দেখেছি কিভাবে চারতলা আন্ডার কনস্ট্রাকশন সেই বাড়ির ছাদে উঠে আর আরেকদিকে অশ্বত্থ গাছে বিরাট বড় এক ভারতীয় জনতা পার্টির ফ্ল্যাগ বাঁধা হয়েছে। আজকে আমরা যারা বক্তব্য রাখতে যাই তারা কিন্তু নৈবেদ্যের উপরে নাড়ুটুকু মাত্র, কিন্তু ওই মন্দিরটা যারা তৈরি করে না, ওই ওনারা তৈরি করেন যারা কিন্তু কোনো কিছু পাওয়ার জন্য নয়, জাস্ট একটা পলিটিক্যাল পার্টিকে ভালোবাসেন বলে তারা সমর্থক। সেই রকম সমর্থক তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস সব রাজনৈতিক দলে রয়েছে। তাদেরকে মানে তারা আমাদের পোষ্য, আমরা যেটা বলবো আঙ্গুল তুলে তারা সেটা মানতে বাধ্য। এই রকম আচরণ যখন যে রাজনৈতিক দল বা যে রাজনৈতিক নেতৃত্বের মধ্যে দেখা দিচ্ছে, আমার মনে হয় তাদের বিরুদ্ধে কিন্তু স্বঘোষিত এইরকম কণ্ঠ কিন্তু উঠে আসবে। এবং জীবনবাবুর ক্ষেত্রে দেখুন, ভারতীয় জনতা পার্টির উনি সদস্য, উনি বাঁকুড়ার জেলা সাধারণ সম্পাদক ছিলেন। তো ভারতীয় জনতা পার্টি ওনাকে শাস্তি শৃঙ্খলা ভঙ্গের ক্ষেত্রে দিতে পারে, সেখানে কিছু আপত্তি মানে আমার করার কোনো এখতিয়ার নেই। কিন্তু জীবনবাবুর কাছে জানতে পারলাম যে অখিল ভারত হিন্দু মহাসভা ওনাকে সমর্থন করেছিল, উনি আপনার ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসেবে দাঁড়িয়েছিল বলে, সেই জন্য নাকি শাস্তির খাড়া ওনার উপর নেমে আসছে। তো সেক্ষেত্রে আমি এখনো একদম নির্ভীক কণ্ঠে দাঁড়িয়ে বলছি যে হ্যাঁ, আমার সিদ্ধান্ত ঠিক কি ভুল সেটা সময় বিবেচনা করবে, কিন্তু আমি যে সিদ্ধান্তটা নিয়েছি সেটা আমি সেদিনও নিয়েছি, আজও নিয়েছি, এবং আগামী দিনেও জীবনবাবুকে আমি সমর্থন করেছিলাম। তার জন্য জীবনবাবুর প্রতি কোন রকম কোনো আক্রমণ বা কোনো অনাচার বা অবিচার যদি হয়, আমি কিন্তু ঢাল হিসেবে ওনার সামনে রুখে দাঁড়াবো। এবং শুধু জীবনবাবু নয়, যে কোনো রাজনৈতিক দল, সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি, তারা যদি অসম্মানিত হন নিজের রাজনৈতিক দলে, বা তারা যদি প্রপার সম্মান না পান, এবং তারা যদি আমার কাছে সাহায্য প্রার্থনা করেন, আমি নির্ভীক কণ্ঠে তাদের পাশে দাঁড়াবো। না, আপনি এটা তো খুব দামি কথা আপনি বলেছেন, নিশ্চয়ই নিঃসন্দেহে দামি কথা বলেছেন, যে সৌজন্যবোধ যদি না থাকে একটা সমাজে, একটা সভ্য সমাজে যদি সৌজন্যই না থাকে, তাহলে সে রাজনৈতিক আদর্শের মূল্যটা কি? খুব ভালো কথা বলেছেন আপনি। কিন্তু পাশাপাশি আপনাকে এটাও আমি বলছি যে আপনি যে দলে এখন রাজ্য সভাপতি হয়ে আছেন হিন্দু মহাসভা, এখান থেকে দেখুন হেডগোয়ারের মতন ডাক্তারজি, তাকে এই দল থেকে বেরিয়ে চলে যেতে হলো, আরএসএস করতে হলো। ঠিক। আবার এই দলটা থেকেই বিরক্ত হয়ে শ্যামাপ্রসাদকে বেরিয়ে যেতে হলো। ঠিক। কেন? আরএসএস শ্যামাপ্রসাদের কথাটা প্রথমে হ্যাঁ বললেন, হ্যাঁ বলার পরে আবার তাকে না জানিয়ে এমন ডিসিশন নিলেন যে বাধ্য হয়ে শ্যামাপ্রসাদ মুখার্জি সেটা ত্যাগ করলেন।
তাহলে আপনি এই বিজেপির সঙ্গে যোগাযোগ থাকার পরেই যখন হিন্দু মহাসভায় চলে আসছেন, তার ইতিহাসেও আপনি দেখছেন সেখানেও যোগ্য সমান সম্মান না পেয়ে এই অখিল ভারতীয় হিন্দু মহাসভা ছেড়ে চলে গেছেন হেডগোয়ার, তার কাছ থেকে চলে গেছেন শ্যামাপ্রসাদ মুখার্জি। তাহলে সেই দলটাতেই আপনি যখন আবার এলেন, সেখানেও আমরা আবার কি দেখতে পাচ্ছি? সেখানেও দেখতে পাচ্ছি চন্দ্রপ্রসাদ কৌশিক, তিনি বলছেন আরএসএস চক্রান্ত করে অখিল ভারতীয় হিন্দু মহাসভাকে ধ্বংস করে দিতে চাইছে। সেখানে আপনাদের ওখানের মধ্যে দেখেছি রাজশ্রী চৌধুরী, নেতাজির এক আত্মীয়া, তিনি এসছেন। দীনেশ ত্যাগী চলে যাওয়ার পর এই যে এর ভেতরেও আপনি এখন যে সংগঠনে আছেন, যে দলের মধ্যে আছেন, সেখানেও তো এইরকম ধরনের তো একটা আচ্ছা আচ্ছি খেয়েও খেয়েই কাদা চোরাচুরি এই ব্যাপারগুলো তো রয়েছে। একদম। এবং এবং আমি আরো কিছু নাম এখানে আরেকটা যোগ বলতে চাই, আমি এটা ক্ষমা করবেন, মানে তাহলে কি পাকেই পদ্মফুল ফোটে? হ্যাঁ, মানে আপনি আরো বেশ কিছু নাম বললেন, আরো কিছু নাম আছে। রবীন্দ্র ত্রিবেদী রয়েছেন, হ্যাঁ, তারপরে আমি আপনার এই মুন্না কথাটা কুমার বললাম শর্মা এখন রয়েছেন। আপনাকে। হ্যাঁ, তো সেন্ট্রালের ক্ষেত্রে আমার তো মনে হয় এটা একটা গভীরতম চক্রান্ত, জানেন তো। হ্যাঁ। মানে অখিল ভারত হিন্দু মহাসভা একটি প্রকৃত সনাতনী জাতীয়তাবাদী রাজনৈতিক দল হিসেবে উঠে এলে কাদের ভোট ব্যাংকে টান পড়বে বা কারা ক্ষতিগ্রস্ত হবে সেটা সহজেই অনুমেয়। তো সেই নির্দিষ্ট রাজনৈতিক দলটি কিন্তু আমার বিশ্বাস, এবং শুধু তারা নয়, দিল্লিতে আরো সমাজবাদী বা আম আদমি, তাদের সাথে বিজেপির নামটাও মেনলি উঠে আসে। তারা কিন্তু মানুষ যেটা বলে, তারা কিন্তু চায় না অখিল ভারত হিন্দু মহাসভা কখনো তার সমমহিমায় ফিরে আসুক। আর সেটা সব থেকে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে যে যদি তাদের নিজেদের মধ্যেই একটি সমস্যা তৈরি করা হয়, কারণ ইলেকশন কমিশন বলছে, সুপ্রিম কোর্ট বলছে যে আপনারা নিজেরাই আগে ঠিক করুন যে আপনারা কে মেন। তার কারণ হচ্ছে আপনাদের ঘরের সমস্যা ঝামেলা মেটানোর দায়িত্ব বা দায়বদ্ধতা আমাদের নেই। তাহলে এই জায়গাটাই, এই যে একটা সেলফ ডিফেন্স তৈরি হয়ে গেল, অর্থাৎ এনারা নিজেরা ঠিক করতে পারছেন না যে কে সভাপতি, তো ফলে সমস্যার সমাধান হবে না কখনো। আর সেই জন্য এই রাজনৈতিক দলটা এবারও পর্যন্ত, এবার যে লোকসভা ইলেকশনে অখিল ভারত হিন্দু মহাসভা, আমি ক্যান্ডিডেট ছিলাম যাদবপুরে, আমরা কয়েকজন যে দাঁড়িয়েছি, আমাদের কিন্তু নিজস্ব সিম্বল ছিল না। আমাদেরকে লিখতে হয়েছে অখিল ভারত হিন্দু মহাসভা ব্র্যাকেটে ইন্ডিপেন্ডেন্ট। তার কারণ এক একটা জায়গায় এক একটা সিম্বল নিয়ে, তার মানে অখিল ভারত হিন্দু মহাসভা কিন্তু সর্বভারতীয় স্তরে, আপনি যদি এবার লিস্ট দেখেন, না, এখন আর নেই, সেই জায়গাটা এখন আর নেই। ভোটের পার্সেন্টেজ নেই তো সে সিম্বল পাবে কোথা থেকে? ঠিক ঠিক ঠিক। এবং বিতর্কিত পার্টি হিসেবে কিন্তু তার নামটা কিন্তু রয়েছে। তবে আপনাদের আশীর্বাদে একটা জিনিস যেটা করতে পেরেছি সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে কিন্তু এরকম কোনো ডিভিশন নেই। আমাদের স্টেট ইলেকশন কমিশন থেকে কিন্তু রাজ্য সভাপতি হিসেবে নিজস্ব সিম্বল কিন্তু আমি বের করে আনতে পেরেছি, যেই সিম্বলটা আমরা পঞ্চায়েত ইলেকশনে এবং কর্পোরেশন ইলেকশনে ব্যবহার করতে পারবো। কিন্তু ন্যাশনালের ক্ষেত্রে আমরা সেটা পারবো না, তার কারণ সেটা আমার এখতিয়ারের মধ্যে নেই। আর ন্যাশনাল ইলেকশনটা যেহেতু ন্যাশনাল ইলেকশন কমিশন দ্বারা পরিচালিত হয়, তারা কিন্তু আমাদেরকে স্বীকৃতি দেয়নি। আচ্ছা, আপনাকে আমি আর বেশি সময় নেব না, আর দুটো মাত্র প্রশ্ন আমার থাকবে। একটা প্রশ্ন আপনাকে থাকছে, আপনি দেখলাম আপনি আপনি যে ছবি পেয়েছি আমরা, সেটা হচ্ছে যে আপনি শ্যামাপ্রসাদের জন্মদিনে হাতে আপনার সঙ্গে ছিল জাতীয় পতাকা। হ্যালো? হ্যাঁ হ্যাঁ, ঠিক ছিল। জাতীয় পতাকা দেখেছি আপনার হাতে, কিন্তু আমি এটাই দেখতে পাচ্ছি যে 1947-এর 22শে জুলাই সাভারকর তিনি কিন্তু এই পতাকাকে অস্বীকার করে বলেছেন ভারতের পতাকা হতে হবে গেরুয়া রঙের, আর তাতে স্বস্তিকা সিম্বল থাকবে। অস্বীকার করা হলো ভারতের পতাকাটাকে। সেখানকে এখন আপনি কি মনে করছেন যে না, এটা ভুল হয়েছিল, এই ইন্ডিয়ান এই ফ্ল্যাগটাই ঠিক আছে? দেখুন, একটা ভারতবর্ষ কেন, যে কোনো নির্দিষ্ট রাষ্ট্রের একটি নির্দিষ্ট পতাকা থাকে, এবং সেখানে যে রংগুলো চয়ন করা হয় তার একটি নির্দিষ্ট কারণ থাকে, এবং সেটা ভেবেচিন্তেই গ্রহণ করা হয়। তো আমাদের যেহেতু গেরুয়া সাদা সবুজ গ্রহণ করা হয়েছে, এবং তা কাকে মানে এটা কোন সিম্বলটা বা কোন রংটা কি কারণে গৃহীত হয়েছে সেটা আমরা গুগলেও পাবো, এবং আমরা সবাই জানি। তো আমার মনে হয় গেরুয়া সাদা সবুজ এই তিনটের, এবং তার সাথে অশোক চক্রের যে অবস্থান নীল, গাঢ় নীল বর্ণের, এটা অত্যন্ত প্রতীকী এবং সঠিক। তবে হ্যাঁ, এটাও আমি অস্বীকার করছি না যে ভারতবর্ষ, আমি আজকেও সনাতনী জাতীয়তাবাদী মানুষদের মাটি বলেই আমি তাকে বিশ্বাস করি। কারণ একসময় আজকে ভারতবর্ষ এবং আমাদের বাংলা যেভাবে খণ্ড বিখণ্ড হয়েছে, কিন্তু অতীতে আমাদের হিন্দু, আমি একজন প্রকৃত সনাতনী বা হিন্দু বলে আমি গর্ববোধ করি, এবং আমরা সবসময় কিন্তু সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু
মা কশ্চিৎ দুঃখ ভাগা ভবেৎ। আমরা কিন্তু সারা ভারতবর্ষ, সারা পৃথিবীকে কিন্তু একটা ইউনিভার্সকে একটা পরিবার বলে আমরা মনে করেছি। আমরাই কিন্তু বসুধৈব কুটুম্বকমের যে কনসেপ্ট আমরা দিয়েছি। তো ফলে অতীতে যখন অন্য কোনো মজহব বা কোনো ধর্মের জন্ম হয়নি, তখনও কিন্তু সনাতনী যে আদর্শ, আমরা কিন্তু সর্বধর্ম সমন্বয় বা সর্ব আদর্শের সমন্বয়ের কথা বলেছি। তো সেই দিক থেকে ওনারা গেরুয়া রঙকে চয়ন করেছিলেন কিনা সেটা কিন্তু আমার জানা নেই। তবে আমি এটুকু বলবো যে গেরুয়া রংটা নিশ্চয়ই আমাদের কাছে অত্যন্ত প্রিয়, এবং সেই সাথে না, আমার কাছে ডকুমেন্ট আছে 1947 22 জুলাই সাভারকার কি বক্তব্য রেখেছেন তার ডকুমেন্টস আছে কিন্তু। ঠিক ঠিক একদম। তো আমি সেটাই বলছি যে গেরুয়া রংটা সেই কারণে ওনারা হয়তো চয়ন করতে চেয়েছিলেন শুধুমাত্র গেরুয়াকে, কিন্তু এটা তো সময়ের ওপর অনেকটা নির্ভর করে। গেরুয়া, সাদা, সবুজ তিনটেই তো আমাদের সাথে এখন তো মিশেই গিয়েছে আমাদের রক্তের সাথে। আচ্ছা, আর এই সম্পর্কে তো বুঝলাম আপনার বক্তব্যটা, মানে আপনারা বলছেন যে এখন এই ভারতের জাতীয় পতাকা যেটা রয়েছে এটাকে সম্মান জানানো উচিত। সম্মান তো নিশ্চয়ই জানানো উচিত। আচ্ছা, এবার এখান থেকে আমি চলে আসছি, আপনি যেটা সভ্যতা, ভদ্রতা, সৌভ্রাতৃত্বের কথা যেটা বললেন, এগুলো তো একদম খুব দামি কথা। এগুলো তো আস্তে আস্তে আমাদের রাজনীতি থেকে হারিয়ে যাচ্ছে। আগেও গিয়েছিল, কিন্তু এখন আরো ন্যাক্কারজনক ভাবে হারিয়ে যাচ্ছে। কিন্তু আপনি যে অখিল ভারতীয় হিন্দু মহাসভার একজন রাজ্য সভাপতি, সেটাও ছেড়ে দিন। আমি সবার আগে আপনাকে বলতে চাই যে আপনি এই আদর্শে বিশ্বাসী একজন মানুষ। এই আদর্শে মানুষ বিশ্বাসী থাকার পর আমরা কিন্তু ইতিহাসে পাচ্ছি যে আপনাদেরই নেতা ডক্টর BS মুঞ্জে, তিনি কিন্তু 1934 এর 31 মার্চ ডক্টর মুঞ্জে, ডক্টর হেডগেওয়ার এবং লালু গোয়েল তিনজনে মিলে বসে একটা মিটিং করে সিদ্ধান্ত নিয়েছিলেন যে জার্মানির যে নাৎসি বাহিনী আর মুসলিনির যে বাহিনী, এরকম কম বয়সীদের নিয়ে একটা প্যারালাল মিলিটারি ফোর্স তৈরি করা হবে, এবং করা হয়েছিল। এবং এটা করা হয়েছিল, তার নাম হয়েছিল সেন্ট্রাল হিন্দু মিলিটারি এডুকেশন সোসাইটি। এদের কাজটা কিন্তু ছিল, আপনি যে কথাটা বলছেন সৌভ্রাতৃত্বের কথা, আমরা কিন্তু নাৎসি বাহিনীর কাছে কোনো সৌভ্রাতৃত্ব পাইনি, মুসলিনির কাছ থেকেও কোনো সৌভ্রাতৃত্ব পাইনি। এবং যে কারণে এরা তিনজন মিলে যেটা বানালেন 3 স্টার, হেডগোয়ার, লালু গোয়েল এবং আমাদের মুঞ্জে সাহেব, ডক্টর মুঞ্জে, এখানেও এই যে সেন্ট্রাল হিন্দু মিলিটারি এডুকেশন সোসাইটি, এটা যদি তৈরি হতো সেরকম ভাবে, তাহলে কি এই সমভ্রাতৃত্বের জায়গাটা থাকতো? কি মনে করেন? দেখুন, পরিস্থিতি বা সময়ের ওপর অনেক কিছু নির্ভর করে। ওনারা যে সময় ভেবেছেন বা যে সময় ভেবেছিলেন, আমরা এটা তো কোনোভাবে অস্বীকার করতে পারবো না যে আজকে গ্রেট ক্যালকাটা কিলিং এর সময় কি হয়েছিল, বা আমরা নোয়াখালী দাঙ্গার সময় কি হয়েছিল, বা আজকে ধরুন যেভাবে আজও বাংলাদেশ এবং পাকিস্তানে শিখ এবং হিন্দুরা অত্যাচারিত বা নির্যাতিত হচ্ছেন সংখ্যালঘু হওয়ার জন্য, পাকিস্তান বা বাংলাদেশের সংখ্যালঘুদের অবস্থা ভারতবর্ষের তথাকথিত সংখ্যালঘুদের থেকে কিন্তু অনেক অনেক খারাপ, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু an eye for an eye policy will ultimately makes the whole world blind, আমি এটা বিশ্বাস করি। একটা চোখ তুলে নিয়ে তার বিরুদ্ধে আরেকটা চোখ তুলে নিয়ে কিন্তু আলটিমেটলি কিন্তু কখনো কোনো সমস্যার সমাধান হতে পারে না। এটাও তো গান্ধীজির কথা। দেখুন, এখন সত্যি কথা সবাই বলতে পারেন, মানে সূর্য পূর্ব দিকে ওঠে, সেটা তো আপনিও বলতে পারেন, আমিও বলতে পারি, এবং গান্ধীও বলে থাকতে পারেন। না, বিজ্ঞান তো বলছে কোনো দিকেই ওঠে না। বিজ্ঞান বলছে কোনো দিকে ওঠে না, সবটাই কিন্তু একদম সবটাই কিন্তু রিলেটিভিটির উপর ডিপেন্ড করছে। হ্যাঁ, তো একদম প্রকৃত আপেক্ষিক বলতে দেখুন, আপনার যেটা মনে হচ্ছে ডান দিক, উল্টো দিকে আমি থাকলে আমার মনে হচ্ছে সেটা বাম দিক। তো ঘটনা তো সবটাই আপেক্ষিক। তো তবুও তার মধ্যে যদি আমরা এটা বিশ্বাস করি যে কারণ হিংস্রতা কিন্তু সবসময় কোনো না কোনো একটা নতুন আবার কোনো হিংস্রতার জন্ম দেয়। তো কিন্তু যদি আপনি তো মানে পরিবেশের ওপর আপনি বিশাল পড়াশোনা করেছেন, PhD করেছেন, আপনাকেও বলি যে সারা পৃথিবীর যে কোনো বিবর্তন, আমি এই কথা অনেকের সঙ্গে আলোচনা হয়েছে, আমি বুঝতে পারিনি, আপনি যেহেতু এই ব্যাপারেতে অনেক বেশি প্রাজ্ঞ, আপনাকে এই জন্য প্রশ্নটা করছি। সেটা হচ্ছে যে পৃথিবীর কোনো বিবর্তন হিংসা ছাড়া কি হয়েছে? কোন দেশে, কোন রাজ্যে, এমনকি গুহা মানব যখন
না মানব থেকে গুহা মানব, গুহা মানব থেকে প্রায় মানব, প্রায় মানব থেকে পূর্ণ মানব হলো, সেই সময়টুর পরে এবং পরবর্তী সময় হিংসা ছাড়া কোনো বিবর্তন কি এগিয়েছে? না, নিশ্চয়ই মানে হিংসা বলবো না, কিন্তু অনেক সময় মানুষের দুর্বল মেরে তাড়িয়ে দিয়েছে। হ্যাঁ ভয়েস, কখনো কখনো মানুষ প্রাণ বাঁচানোর তাগিদেই অস্ত্র হাতে তুলে নিয়েছে। তারা যে পৃথিবীতে ছড়িয়ে পড়লো, মানব সভ্যতা যে পৃথিবীতে ছড়িয়ে পড়লো, তার প্রধান কারণে তো খাদ্যের অভাব। সেখান থেকে সবল মেরে দুর্বলকে তাড়িয়ে দিয়েছে। ঠিক, এবং এটা তো সত্যি কথা যে ধরুন আজকে উই কান্ট স্লিপ বিসাইড আ ম্যাড ডগ, মানে আজকে একটি কুকুর যদি কাউকে কামড়াতে আসে তাহলে তাকে তো মিষ্টি খাওয়ানো যাবে না, সেটা খবর হয় না। ঠিক। হ্যাঁ, বা ধরুন আজকে যদি কেউ যুদ্ধক্ষেত্রে বা বর্ডারে কেউ যদি কামান বা গুলি বর্ষণ করে, তাহলে তাকে থামানোর জন্য কিন্তু গুলি বর্ষণ করেই অনেক সময় থামাতে হয়। তার কারণ এটাও আমরা অস্বীকারের জায়গা নেই। আমার তো মনে হয় যে এই যে প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন হয়েছিল, তখন যে মারণাস্ত্র ছিল বিভিন্ন দেশের হাতে, তো সেই সময় কিন্তু আমরা দেখেছি অ্যাটম বোমার যে প্রয়োগ বা পারমাণবিক অস্ত্রের যে ব্যবহার, সেটা যেভাবে হয়েছে, হিরোশিমা নাগাসাকি শহর ধ্বংস হয়ে গিয়েছে। কিন্তু আজকে কিন্তু তার থেকে শতগুণ বেশি পাওয়ারফুল অস্ত্র কিন্তু বিভিন্ন রাষ্ট্রের হাতে চলে এসছে, কিন্তু তারপরেও কিন্তু বিশ্বযুদ্ধ বাঁধতে গিয়েও কিন্তু বাধে না। এই জন্য হতে পারে যে মানুষ বা রাষ্ট্রগুলো মনে করে যে আমি যদি কাউকে পারমাণবিক বোমা দিয়ে আঘাত করি, তাহলে আমাকেও কিন্তু তারা পাল্টে আঘাত করতে পারে, ফলে ওদেরও যেমন ক্ষতি হবে, ক্ষতিটা আমারও হবে। তো কোথাও না কোথাও হয়তো এই, আপনি এটাকে হিংসাই বলুন বা আপনি এটাকে স্বাবলম্বী হওয়া বা অস্ত্র নির্ভর হওয়া বলুন, যেটাই বলুন না কেন, কোথাও হয়তো ব্যালেন্সটা মেনটেন করে। আবার এটাও ঘটনা, সব ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। তার কারণ হচ্ছে রাজনৈতিক দলগুলো আজকে তো কখনো কখনো মনে হয় যে নির্বাচন সিস্টেমটা তুলে দিয়ে যদি 5 বছর পরে যার ক্ষমতা আছে সেই সরকার গঠন করবে, এরকম যদি করা হয়, আমার তো মনে হয় বিভিন্ন রাজনৈতিক দল সম্পূর্ণ নির্বাচন সিস্টেমটাকেই তুলে দিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে মানে রাস্তায় নেমে পড়বে যে জিতবে সেই। তো ফলে এটাও আবার অভিপ্রেত নয়, মানে কোথাও একটা সভ্যতা বা কোথাও বোধহয় একটা গেরাটক থাকা প্রয়োজন। আচ্ছা, এবার আমাদের কথা শেষ করে আনছি, একদম গুটিয়ে এনেছি। ভালো লাগছে আপনার সঙ্গে কথা বলে। সময়ও আমাদের হাতে সীমিত রয়েছে। যেহেতু শ্যামাপ্রসাদ দিয়ে শুরু করেছিলাম, শ্যামাপ্রসাদ দিয়ে শেষ করি। আপনি বলেছিলেন শ্যামাপ্রসাদকে একটা চক্রান্ত করে খুন করা হয়েছে, তখন আঙুল উঠেছিল নেহেরুর ওপর এবং শেখ আবদুল্লাহর ওপর উঠেছিল। কিন্তু আচ্ছা, ইতিহাসে কিন্তু আমরা এটাও পাচ্ছি যে 1953 8 মে জম্মুর উদ্দেশ্যে যখন শ্যামাপ্রসাদ জি রওনা হন, তাকে পারমিট না দেওয়াতে তিনি কাশ্মীরে যাওয়ার মুহূর্তে নেহরুকে একটা তার বার্তা পাঠিয়েছিলেন। তারপর আবার যখন তিনি আম্বালা পৌঁছলেন, সেখানে শেখ আবদুল্লাহকেও একটা তার বার্তা পাঠিয়েছিলেন। সেই তার বার্তার জবাবে নেহরু কিছু না দিলেও, কারণ নেহরু তখন বিদেশ চলে গিয়েছিলেন, তার শেখ আবদুল্লাহ কিন্তু জবাবে জানিয়েছিল যে আপনার টেলিগ্রামের জন্য ধন্যবাদ, তবে আমার আশঙ্কা বর্তমান পরিস্থিতিতে আপনার কাশ্মীর রাজ্যে প্রস্তাবিত পরিভ্রমণ আসাটা উচিত হবে না এই মুহূর্তে। এরপর শ্যামাপ্রসাদ 21শে মে বিকেলে তার সঙ্গীরা রায়দি সেতুর ওপর দিয়ে মাধবপুর চেকপোস্ট পৌঁছলেন, তখন কাশ্মীর পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। তাহলে আপনি যে বলছেন খুন, যে খুন করেছে, যার বিরুদ্ধে অভিযোগ, তিনি বলছেন যে এই অবস্থায় আপনার এখন না আসা ভালো, পরে আসবেন, এখন আসবেন না। কিন্তু শ্যামাপ্রসাদ শোনেননি, শ্যামাপ্রসাদ সেখানে চলে গেছেন। তারপরে আপনারা বলছেন যে ওখানে তাকে শ্রীনগর থেকে 8 মাইল দূরে একটা 10 বাই 12 ফুট একটা ঘরের মধ্যে তাকে আটকে রাখা হয়েছিল, তার সঙ্গীদের পাশে ছোট কামরায় আটকে রাখা হয়েছিল। আবার খাওয়ার যা লিস্ট পাচ্ছি, তাতে পাচ্ছি সেখানে সকাল 7টায় শ্যামাপ্রসাদকে চা দেওয়া হতো, 8:30টায় দুখানে ক্রিম কেক আর বিস্কুট, মাখন লাগানো, আজ সিদ্ধ ডিম, দুধ, কফি। বেলা 12টা নাগাদ শ্যামাপ্রসাদ পড়াশোনা করতেন, চিঠি লিখতেন। 12টায় মধ্যাহ্ন ভোজন খেতেন, সেদ্ধ তরকারি, মাংস, দই, মিষ্টি। বিকেলে, রাত্রে টিফিন, ডিনার। উনি যদি খুব খারাপ অবস্থায় থাকতেন, তাহলে উনি কি করে ওখানে পড়াশুনোই বা করতেন, খবরের কাগজ আর লেখালেখি বা পড়তেন কখন? রাত 10টায় উনি ঘুমিয়ে পড়তেন। এগুলো কিন্তু ইতিহাসে লিখেছে। এটা লিখেছে কিন্তু আমারই এক বন্ধু সাংবাদিক, মানে রন্তিদেব সেনগুপ্ত। আপনি জানেন যে বিজেপিতে ছিলেন, গতবার বিধানসভা নির্বাচনে দাঁড়িয়েছিলেন, এবার উনি বিজেপি ছেড়ে চলে এসছেন, আলাদা কথা। কিন্তু আমি যখনকার কথা বলছি, উনি তখন কিন্তু, রন্তি তখন বিজেপিতেই ছিল, সে তখন কিন্তু এইগুলোই নেড়ে ঘেটে এইগুলো বার করেছে। আমি সেটাকে নোট করে রেখেছি আমার কাছে। এটা এইগুলোর মধ্যে আপনি তাহলে খুনের জায়গাটা যেটা বলছেন, হ্যাঁ, তার মা যোগমায়া দেবী বলেছেন
সীতারাম মুখার্জি বলেছেন, এরা বলেছেন যে সন্দেহ আছে, রহস্যজনক মৃত্যু। কিন্তু এই যে আমরা পাচ্ছি বিজেপির করা একজন নেতা কিন্তু তখন জানাচ্ছেন যে তাকে এইভাবে রাজারহাটেই রাখা হয়েছিল। কি বলবেন? দেখুন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যু নিয়ে কিন্তু একাধিক ব্যক্তি একাধিক কথা বলেছে। যেমন রন্তিদেব বাবু যে কথাগুলোর উল্লেখ আপনি বলেছেন, আমাকে তার মূল লেখাগুলো তাহলে পড়তে বা দেখতে হবে। কিন্তু যতদিন উনি বন্দী, মানে খুব বেশি দিন কিন্তু উনি ওখানে বন্দী ছিলেন না, উনি অসুস্থ হয়ে পড়েছিলেন এবং ওনার জ্বর হয়েছিল। হ্যাঁ, এবং হাই টেম্পারেচার। এবং 21শে জুন থেকে তার জ্বর, মুখ ব্যথা শুরু হয়েছিল। ঠিক। আর 22শে জুন ভোর 4টায় গুরুতর হার্ট অ্যাটাক হয়। ঠিক। তো সেই জায়গাটাতে এটা অস্বীকারের কোনো জায়গা নেই। আমরা তো এটাও জানতে পারি যে শ্যামাপ্রসাদ মুখার্জিকে যখন গ্রেপ্তার করা হচ্ছে তখন নাকি অটল বিহারী বাজপেয়ীও ওই দলের মধ্যে ছিলেন। তো সেখানে শুধুমাত্র শ্যামাপ্রসাদ মুখার্জি গ্রেপ্তার হলেন বা তার সাথে কয়েকজন হলেন আর বাকি কয়েকজন হলেন না, এগুলো সবটাই কিন্তু খুব প্রশ্নের মধ্যে পড়ে যায়। মানে সব পুরো ব্যাপারটাই কিন্তু, তবে এটা একটা অনুমান আমরা করতে পারি যে শ্যামাপ্রসাদ মুখার্জির সাথে নেতাজির সম্পর্ক যেমনই থাকুক না কেন, বাঙালি বা বাঙালি ইন্টেলেকচুয়ালদেরকে কিন্তু বরাবর ভারতবর্ষের অন্যান্য অংশের রাজনীতিবিদরা কিন্তু ঈর্ষা করেছে এবং তাদের কিন্তু অনেক সময় নানা রকম ভাবে কিন্তু আক্রমণ করেছে বা তারা এই সিস্টেম থেকে সরে যাক এটা চেয়েছে। তার কারণ এটা ধরুন শুধুমাত্র শ্যামাপ্রসাদ মুখার্জির ক্ষেত্রে হয়তো অ্যাপ্লিকেবল নাও হতে পারে, অন্যদের ক্ষেত্রেও আমরা দেখেছি। তাহলে আপনি তাহলে কি বলতে চাইছেন যে এই চক্রান্তগুলো, যে অভিযোগগুলো অটল বিহারী বাজপেয়ী করেছিলেন যে এর জন্য দায়ী শেখ আব্দুল্লাহ নেহেরু, আপনি বলছেন সেটা ছাড়াও আরো কিছু ষড়যন্ত্রের নাম থাকতে পারে? অনেক ফ্যাক্টর, যেমন ধরুন অটল বিহারী বাজপেয়ী গ্রেপ্তার হলেন না এবং তার পরবর্তীকালে উনি কিন্তু সেই সময় কোনো বক্তব্য রাখলেন না, কিচ্ছু বললেন না। অথচ তারপরে উনি যখন প্রধানমন্ত্রী হলেন তার শেষ দিকে তখন ওনার বোধোদয় হলো এবং উনি বললেন যে শ্যামাপ্রসাদ মুখার্জিকে খুন করা হয়েছে। তো শ্যামাপ্রসাদ মুখার্জিকে টার্গেট করা হয়েছে অনেক সময়, কারণ উনি একজন বাঙালি ইন্টেলেকচুয়াল ছিলেন, ঠিক যে কারণে নেতাজি বা অন্যরাও কিন্তু টার্গেট হয়েছে ভারতবর্ষে। কিন্তু তাহলে এতদিন পর্যন্ত অটল বিহারী বাজপেয়ী বললেন না কেন? আর এটা দেখুন, বাঙালি বলে আমি শুধু বলছি না, একসময় কিন্তু এই বিহার বলুন, ঝাড়খণ্ড বলুন, ত্রিপুরা বলুন, অসম বলুন, ওড়িশার একটা গ্রেটার বেঙ্গলের পার্ট এবং পুরো পূর্ববঙ্গ, তো সেই ইংরেজদের সময় থেকে শুরু করে তার আগে পাঠান বা মুঘলদের আক্রমণ, তার পরবর্তীকালে আমরা দেখেছি বাংলাকে কিভাবে ধীরে ধীরে ছোট করে দেওয়া, এবং আজও আমরা ভ্রুকুটি শুনছি যে কিভাবে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গকে ভাগ করা যায় তার চক্রান্ত। তো ফলে আমার এখানে কখনো কখনো কিন্তু মনে হয় যে হয়তো বাঙালি বলেই হয়তো নেতাজি সুভাষচন্দ্র বোস বা শ্যামাপ্রসাদ মুখার্জিকে তাদেরকে কিন্তু এই ভারতবর্ষের যে রাজনৈতিক যে সিস্টেম তার থেকে কিন্তু অকালে সরে যেতে হয়েছে। মানে সেটা দলের ভেতর থেকে হতে পারে, যেটা হয়েছে প্রকাশ্যে জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী না করা। একদম দলের ভেতর থেকেও হতে পারে, দলের ভেতর থেকেও হতে পারে। এটা কিন্তু একটা কি বলবো, মারাত্মক অভিযোগ বলবো আপনাকে, না মারাত্মক সন্দেহ বলবো? সন্দেহ তো অবশ্যই, তার কারণ আমি দেখুন এখন যদি আমি বলি আমার কাছে তো কোনো প্রমাণ নেই, বলতে গেলে মানুষ একদম রেড়ে করবে, হয়তো আমার বাড়িতে এসে হামলা হতে পারে। কিন্তু এটা কি আপনি বলুন একটা ঘটনা, অটল বিহারী বাজপেয়ী সেই 4-5 জনের মধ্যে ছিলেন যখন শ্যামাপ্রসাদ মুখার্জিকে গ্রেপ্তার করা হচ্ছে। আজকে কোনো একটা মুভমেন্ট যদি হয় তো সেখানে সরকার পক্ষের বিরুদ্ধে যদি কেউ, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী দলনেত্রী ছিলেন তখন সিপিএম এর পুলিশ কর্মী অধিকর্তা তারা নিশ্চয়ই বলেছে না আপনারা আর এদিকে আসবেন না, বিক্ষোভ করবেন না, বা আপনাকে অ্যালাউ করা হবে না, এই দাগ এই লক্ষণ রেখার গণ্ডি অতিক্রম করলে আপনাকে গ্রেপ্তার করা হবে। তো আজও আবার তৃণমূল শাসন রয়েছে, সেখানে যখন বিজেপি কোনো বিক্ষোভ করছে সেরকম পুলিশ কর্মীরা জানাচ্ছে যে এই লক্ষণ রেখা অতিক্রম করলে আপনাদের গ্রেপ্তার করা হবে। এবার রাজনৈতিক বা গণতান্ত্রিক ক্ষেত্রে কি হয়, অনেক সময় ব্যাপারটাকে লাইন লাইটে আনার জন্য, তার একটা ব্যাপক ইম্প্যাক্ট ফেলার জন্য আইন অমান্য আন্দোলন করা হয়। সেটা গান্ধীর আমলেও হয়েছে, বর্তমানেও হচ্ছে। এবার সেই আইন অমান্য করতে গিয়ে কারোর প্রাণ চলে যাবে এটা অভিপ্রেত নয়। এবং সেখানে আবার কি হলো, যে 5-7 জন যাচ্ছিল তার মধ্যে যদি বেছে বেছে 2-3 জনকে ধরে নেওয়া হলো আর বাকিদেরকে ওখান থেকে সরিয়ে দেওয়া হলো, তাহলে যাদেরকে সরিয়ে দেওয়া হলো, যারা সরে এলেন ওখান থেকে, তারা আসার পরেই কেন খবর দিলেন না যে ওনাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, ইমিডিয়েটলি আমরা একটা বিক্ষোভ তৈরি করে ওনাদেরকে ছাড়ানোর চেষ্টা করি। আজকে বাজপেয়ীজি যখন জানতে পারলেন যে শ্যামাপ্রসাদ মুখার্জিকে ওখানে, ওনার সন্দেহ, গভীর সন্দেহ, আপনি দেখবেন একদম মানে লেখা রয়েছে, উনি বলছেন
যে ওনার গভীর সন্দেহ রয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জিকে খুন করা হয়েছে। এই বোধোদয়টা ওনার কখন হচ্ছে না? যখন উনি প্রধানমন্ত্রী। তাহলে এত বছর পর্যন্ত উনি চুপ করে থাকলেন কেন? আর শ্যামাপ্রসাদ মুখার্জি চলে যাওয়ার পরে কংগ্রেসের যখন সরকার, তখন কিন্তু মানে আপনার ওই সমাজবাদী পার্টির বা যখন কোয়ালিশন গভর্নমেন্ট যখন, তো তখন বাজপেয়ী আবার ছিলেন বিদেশ মন্ত্রী। হ্যাঁ, তো ফলে সবকিছুই কিন্তু মানে কোনো কিছুই বোধহয় সন্দেহ, ওই আপনি যেটা বললেন সেটাই সঠিক, যে পৃথিবীতে সবটাই বোধহয় আপেক্ষিক, মানে কোনটা সঠিক আর কোনটা নয় সেটা জানতে গেলে একদম ওই স্পটে উপস্থিত না থাকতে পারলে কিন্তু ভীষণ অনুমান করা খুব মুশকিল। যাই হোক, অনেকক্ষণ আপনার সঙ্গে কথা বললাম, অনেক রাত হলো। শেষটুকু এইটা দিয়ে করতে চাইছি আপনার, তাহলে অখিল ভারতীয় হিন্দু মহাসভা আগামী দিনে কি এই বিকল্প রাজনীতির দাঁড়িয়ে হিন্দুত্বের কথা নিয়ে, আপনি আবার শুধু হিন্দুত্ব বলছেন না, আপনি বলছেন যে প্রত্যেকের অধিকার আছে, একদম, মুসলিমদের অধিকার আছে, সবার অধিকার আছে। আমি যতক্ষণ অখিল ভারত হিন্দু মহাসভার পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতির দায়িত্বে রয়েছি ততক্ষণ পর্যন্ত আমি একজন প্রকৃত সনাতনী জাতীয়তাবাদী মানুষ হিসেবে প্রত্যেকটি মানুষের ক্ষোভ, বিক্ষোভ, যন্ত্রণার কথা তুলে ধরার চেষ্টা করব নির্ভীক কণ্ঠ হিসেবে। আজকে এই যে হকার উচ্ছেদ চলছে, আমি তো মুখ্যমন্ত্রীর বলিষ্ঠ পদক্ষেপকে কুর্নিশ জানিয়েছি, কারণ সত্যি একটি রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করবেন, যখন ফুটপাত দিয়ে যদি দখল হয়ে যায় তাহলে মানুষকে বাধ্য হয়ে রাস্তায় নামতে হচ্ছে, তাতে পথ দুর্ঘটনা ঘটে কিছু মানুষের প্রাণ যদি যায় সেই দায়ভারটা কে নেবে? এটাও একদিকে ঠিক। আবার এটাও ঘটনা যে যারা আজকে ওখানে হকার হিসেবে জিনিস বিক্রি করছেন, তো তাদেরও তো বাড়িতে অসুস্থ মা রয়েছে, তার ওষুধটাও কিনতে হয়, তারও হয়তো ছেলে রয়েছে যে হয়তো এবার মাধ্যমিক পাস করেছে, সেই দেশে ভর্তি হবে, তার হয়তো অ্যাডমিশন ফিজের টাকাটুকু নেই। তো আমাদের একটা বিকল্প ভাবতে হবে। আমরা কিন্তু একটা অনলাইন সিস্টেমের মাধ্যমে তাদের পাশে। আমরা তো দেখুন বিকল্প ভাবতে ভাবতে 76-77 বছর কাটিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। এখানে চীন আমাদের থেকে 2 বছর বাদে স্বাধীনতা পাওয়ার পরে আজকে পৃথিবীর থার্ড ফোর্স না সেকেন্ড ফোর্স, এটা নিয়ে বিতর্ক। চীনের একটা উগ্র জাতীয়তাবাদ এবং একটা এই কিন্তু ওদের নিজের দেশের মধ্যে রয়েছে। আর দেখুন, চীনের সাথে ভারতবর্ষের রাজনৈতিক টানাপোড়েন বা সৌভ্রাতৃত্ব নাই থাকতে পারে, কিন্তু আমার শত্রু যদি হয়, তার যদি কোনো ভালো দিক বা গুণ থাকে সেটাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করা উচিত। তারা যাই করুক না কেন নিজের মানুষদের বা নিজের অর্থনৈতিক উন্নয়নের জন্য, চীন দেশ তো তার নিজের দেশের জন্য অবশ্যই উন্নতি করছে, না হলে তারা এত পিছিয়ে থেকে আজকে এই জায়গায় আসলো কি করে? আজকে চীনের জিনিস বয়কট করার কথা বলা হচ্ছে, আজকে স্বদেশী জাগরণ মঞ্চ অনেক কাজ করছে, তাদের কাজকে আমি যথেষ্ট সম্মান এবং কুর্নিশ জানাই। কিন্তু দেখুন বাবু, এখনো পর্যন্ত ওষুধের কাঁচামাল 80% আসে চীন থেকে। ঠিক, এবং এখনো পর্যন্ত আজকেই আমি একটা মিটিং সেরে এলাম, সে মিটিংটা ছিল প্লাস্টিক ফেডারেশনের তরফ থেকে। ঠিক, তারাও বলছি চীনের বাজার কুক্ষিগত করে রেখেছে সারা পৃথিবীর বাজার। এখানে একটা মিটিং, একটা সমাবেশ বলছি, এখানে একটা মেলা হবে আর কি, সেই মেলাটা হবে বিশাল ভাবে। সেখান থেকে চীন আসতে পারছে না। চীন যদি আসতো এখানে তাহলে মেলাটা 40% কভারই চীনই করে নিতে পারতো। এবং দেখুন, ওই যে আপনার কম্পিউটারের সফটওয়্যার বা মোবাইল সফটওয়্যার, সেখানেও চীন, ইসরায়েল এই দেশগুলোর থেকে কিন্তু এবং স্বনির্ভরতার কথা আমরা বলছি বটে, কিন্তু কতটুকু স্বনির্ভর সেটা নিয়ে কিন্তু একটা সন্দেহ। আর আপনি বলুন না, সেই চাঁদনি চকে আপনি যদি যান, সেখানে যদি আপনি একটি ভারতীয় প্রোডাক্ট আপনি দেখছেন, সেটা কম টেকসই অথচ 200 টাকা দাম, আর তার থেকে দেখতে সুন্দর, বেশি দিন চলছে, অথচ জিনিসটার দাম 60 টাকা, তখন কি জাতীয়তাবাদী মানসিকতা মাথায় আছে? তখন আমার 60 টাকা যদি সাশ্রয় হয় আমি সেটাই নেবো। আর চীনের প্রোডাক্ট গুলো তো তারা তো রকেট লঞ্চারে করে বা তারা তো প্যারাশুটে করে নামাচ্ছে না, সেটা তো বর্ডার পেরিয়ে আসছে। বর্ডার পেরিয়ে আসছে কি করে? নিশ্চয়ই ডিমান্ড আছে, তবেই না আসছে। একদম ওই আবারও ওই ওখানেই শেষ আর কি, সবটাই আপেক্ষিক। তাহলে অখিল ভারতীয় হিন্দু মহাসভার এই পরবর্তী পদক্ষেপ কি থাকবে? আগামী তো সামনের বছর তো বিধানসভা নির্বাচন আসতে যাচ্ছে, তার পরিপ্রেক্ষিতে আপনি 26-এ আসতে যাচ্ছে, তার পরিপ্রেক্ষিতে এখন যে সময় পাচ্ছেন, সেটা কি ওই নির্বাচনটাকে মাথায় রেখে রাজনীতি বা তার অন্যান্য যে কাজগুলো আপনি করছেন, এটা কিভাবে ভাবনা চিন্তা করছেন? বিজেপির সঙ্গে কি আপনার সমঝোতা আবার হতে পারে, না হওয়ার কোনো চান্সই নেই কিছু? আমার সমন্বয়ের পথ সব দিকেই খোলা রয়েছে, বলবো না, কিন্তু মূলত প্রথম সারির রাজনৈতিক দলগুলো তারা আমাকে প্রস্তাব দিয়েছে তাদের রাজনৈতিক মঞ্চে তাদের হয়ে অখিল ভারত হিন্দু মহাসভা ত্যাগ করে সেই রাজনৈতিক দলের নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করা। তৃণমূলের বি টিম
আবার তৃণমূলের মুখপাত্র বলছে যে এটা বিজেপির থিম। মাঝখানে হ্যাঁ, এই কোলে আমি ওই কোলে তুমি, মাঝখানে নদীয়ার বয়ে চলে যায়। ঠিক। তো এই পরিস্থিতি তো আছি। আর সেই সাথে মূলত আমাদের এবারে দুর্গাপুজো আমরা একটু অন্যরকম ভাবে করবো। আবার বিতর্ক হবে নাকি? সেটা আবার একটা নতুন ধামাকার হয়তো একটা অপেক্ষায় আমরা থাকতে পারি। তবে এই মুহূর্তে আপাতত আমরা এই যে হকার যে উচ্ছেদ করা হচ্ছে, তো তাদের যাতে একটা বিকল্প অবস্থান করা যায়, আবার পরিবেশ যাতে পরিচ্ছন্ন রাখা যায়, ফুটপাত দখল মুক্ত রাখা যায়, সেই দিকেই মূলত এই মুহূর্তে আমরা কাজ করছি। আমাদের আগামী পরশু মানে আগামী 48 ঘন্টার মধ্যেই আমাদের কর্মসূচি শুরু হচ্ছে। আচ্ছা আচ্ছা, যাক, শুভেচ্ছা রইল, আপনার চলার পথ মসৃণ হোক, এটুকুই একজন সাংবাদিক হিসেবে কামনা করতে পারি। আর খুব ভালো লাগলো আপনি এই সহযোগিতা করেছেন, আমার এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এত রাতেও ফোন ধরেছেন, এর জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাকে। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনারা শুনলেন টেলিফোনের সাক্ষাৎকারে অধ্যাপক চন্দ্রচূড় গোস্বামী। অখিল ভারতীয় হিন্দু মহাসভার সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী কি বললেন। একথা সত্যি, সমাজে কোনো মানুষই সমালোচনার ঊর্ধ্বে নন, কিন্তু ইতিহাসে জনহিতৈষী হিসেবে যাদের প্রতিষ্ঠা করা হয়, সেখানে যদি কিছু রূঢ় বাস্তব সত্যকে আমরা অস্বীকার করি বা এড়িয়ে যাই, দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য তা নিশ্চয়ই ক্ষতিকারক। এই প্রশ্ন রেখেই শেষ করলাম এবারের বিষয়, জন্মদিনে শ্যামাপ্রসাদ ফিরে দেখা। নমস্কার। অনুষ্ঠানটি যদি পছন্দ হয় লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, মতামত জানাবেন পক্ষে বা বিপক্ষে। দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।